হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, ভালোর দলে আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তোমাদের মাঝে আবারও সুইট হার্ট গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। গল্পটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক, তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তী কোনো পর্ব মিস না হয়। তাই আর কথা বাড়াতে চায় না, চলো গল্পতে যাই। মেহরুন শিপা আর শাওনকে ঝড়ের বেগে বাড়িতে প্রবেশ করতে দেখে কপাল কুঁচকে নিলেন সুফিয়া বেগম। বসার ঘরে বসে টিভি দেখছিলেন তিনি। পাশেই স্বামী মনোয়ার শেখ বসে আছেন, হাতে তার খবরের কাগজ। আজ বাড়িতেই ছিলেন মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে বলে। একমাত্র মেয়ে তার, ছোট্ট থেকেই বহু আদর যত্নে মানুষ করেছেন। মেয়ের যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে এমনটা নয়, তবে তিনি বেঁচে থাকতে থাকতে মেয়ের সংসারে দেখে যেতে চান। তাই এত তাড়াহুড়ো তার। অন্যদিকে দরজা খুলতেই তিনজন এমনভাবে ভেতরে ঢুকল যেন তাদের পেছনে পুলিশ লেগেছে। মনোয়ার শেখ খবরের কাগজ নামিয়ে বললেন, কি হয়েছে? কিছু না, একসাথে বলে উঠল তিনজন। কপাল কুঁচকে নিলেন মনোয়ার শেখ। তিনি জানেন মেয়ে তার কেমন। কিছু না হলে যে এভাবে দৌড়াবে না তার জানা আছে। তাই কপালে ভাঁজ ফেলে ফের জিজ্ঞাসা করলেন, কিছু না হলে এমনিতেই হাঁপাচ্ছিস কেন? দৌড় প্রতিযোগিতা করছিলাম, চট করে উত্তর দিল মেহরিন। মনোয়ার শেখের কুঁচকানো কপাল আরও কুঁচকে গেল। রাস্তায়? জি। তিনজন মিলে? জি। তোরা তিনজনই পাগল, গম্ভীর মুখে মন্তব্য করলেন আনোয়ার শেখ। অন্যদিকে সুফিয়া বেগমের সন্দেহ হল। তিনি চোখ সরু করে তাকালেন তিনজনের দিকে, কিন্তু তার আগে শাওন বলে উঠল, খালামণি, পরে কথা বলি, জরুরি মিটিং আছে। কথাটা বলে সিঁড়ির দিকে ছুট দিল সে। পিছু নিল শিফা আর মেহরিনও। এই দাঁড়া! সুফিয়া বেগম ডাক দিলেও কেউ শুনল না। তিনজন সোজা গিয়ে ঢুকল মেহরিনের ঘরে। আর ঘরে প্রবেশ করেই দরজা লাগানোর সাথে সাথেই মেহরিনের ওপরে ঝাঁপিয়ে পড়ল শিফা। তোরে আমি খুন করব! আ! চিৎকারে দিয়ে উঠল মেহরিন। শিফা দুই হাতে তার চুলের মুঠি ধরে ঝাঁকাতে লাগল। আমার নানি কেন? বল, আমার নানি কেন? মুখ ফসকে বেরিয়ে গেছে। তোর মুখ ফসকে আমার নানি মরে গেল, এটাই কেন বের হলো? সরি। সরি তোর মাথা। আহ! চুল সার। তাক হয়ে যাব আমি। তা কি করব? শিফা আবারও চুল টান দিল। মেহরুনও কম যায় না, সেও শিফার ওড়নার টেনে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, তুইও তো হ্যাঁ বলছিস। শিফা চোখ মুখ খিচে নিল, বিরক্তিকর শ্বাস ফেলে বলল, ছাড়ের ধমকে আমার আত্মা বের হয়ে যাচ্ছিল, আর তাই বলতে হয়েছে। আমারও যাচ্ছিল। মিথ্যাবাদী! তুই মিথ্যাবাদী! অন্যদিকে শাওন ধপ করে মেঝেতে শুয়ে পড়ল, এক হাত কপালে আর এক হাত বুকে। মুখে চরম বিষাদের ছাপ তার। শাওন শুয়ে থেকে অত্যন্ত করুণ মুখ করে বলল, আমি শেষ। কেউ পাত্তা দিল না তার কথায়। শাওন খানিক সময় চুপ থেকে ফের বলল, আমার জীবন শেষ। এবারও কেউ পাত্তা দিল না। শাওন কাঁদো কাঁদো মুখ করে আবারও বলল, আমি মানসিকভাবে ভেঙে গেছি। এবারও কোনো প্রতিক্রিয়া নেই মেহরিন আর শিফার মধ্যে। শাওনের নিজেকে বড্ড অসহায় মনে হলো। মেহরিন আর শিফা কি সুন্দর একে অপরকে পাত্তা দিয়ে ঝগড়া করছে, আর তাকে তাকে কেউ পাত্তাই দিচ্ছে না। কথাখানা ভাবতেই মাথা গরম হয়ে গেল শাওনের। শেষমেশ বিরক্ত হয়ে নিজেই উঠে বসল সে। এই, আমি তোদের ব্যবহারে কষ্ট পাচ্ছি রে, একটু তো গুরুত্ব দে আমায়। শিফা দাঁত চেপে বলল, চুপ থাক। কেন? তুই হাসছিলি? আমি না হাসলে কাঁদতাম? আমাকে বোনের পাঠা বানিয়েছে এই মেয়ে। মেহরিন আঙ্গুল তুলে বলল, আমি একা না, তুইও ছিলি। কিন্তু নানি আমার, নানি তো এখনও বেঁচে আছে, কিন্তু স্যারের কাছে মারা গেছে। কথাটা বলেই আবার ঝাঁপিয়ে পড়ল শিফা। আবার শুরু হলো চুল টানাটানি। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলেন সুফিয়া বেগম। আর ঢুকেই জমে গেলেন তিনি। তার সামনে যা দৃশ্য, তাতে শাওন মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। শিফা মেহরিনের চুল ধরে টানছে, মেহরিন শিফার হাত ছাড়ানোর চেষ্টা করছে। বালিশ, ওড়না, চিরুনি সব ছড়িয়ে ছিটিয়ে আসে পুরো ঘরে। কয়েক সেকেন্ড বোবা হয়ে দাঁড়িয়ে রইলেন সুফিয়া বেগম। অতঃপর চোখ মুখ খিচে গর্জে উঠলেন, এই ঘরে কি হচ্ছে? মুহূর্তেই সব থেমে গেল। শিফা হাত ছেড়ে দিল মেহরিনের চুল থেকে। তা দেখে মেহরিন স্বস্তি পেল। হাত তুলে নিজের চুল ঠিক করতে লাগল। শাওন মেঝে থেকে উঠে বসল খালামণিকে দেখে। মুখটা শুকিয়ে গেছে তার।
অতঃপর তিনজন একসাথে নিষ্পাপ মুখ করে তাকালো সুফিয়া বেগমের দিকে। সুফিয়া বেগম চোখ মুখ কুঁচকে বললেন, আমি কি তোদের মানুষ মনে করব নাকি চিড়িয়াখানার পশু মনে করব? কেউ উত্তর করল না তার কথার বিপরীতে। সকলে নিশ্চুপ রইল ভয়ে। সুফিয়া বেগম বিরক্তিকর শ্বাস ফেলে পুনরায় ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সিফা তা দেখে মেহরিনের দিকে এক পলক তাকালো, আর মেহরিন তা দেখে বোকা বোকা হাসি ছুড়ে বলল, এবার তোর নানি মারা গেছে, পরের বার আমার নানি মারা যাবে, হিসাব বরাবর, তাও রাগ করিস না দোস্ত। সিফা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। অন্যদিকে শাওন মাথা চুলকে প্রশ্ন ছুড়ল, তোর নানি আর আমার নানি তো একজনই, তাহলে তোর নানি মরা মানে আমার নানিও মরা তো? শাওনের কথার পাশে কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ল মেহরিন। শাওন ভ্রু যুগল উঁচিয়ে বলল, তোদের ঝামেলার মধ্যে আমি শাস্তি পাচ্ছি, আর এখন আমার নিষ্পাপ নাদুস নুদুস নানিটাকেও টানছিস। যা, দোয়া দিলাম, তোর বড় টাকলা হবে। মেহরিন চিরুনি তুলে আশ্রয় ফেলল শাওনের পানে। লাফিয়ে উঠল শাওন। মেহরিন দাঁতে দাঁত চেপে বলল, কথা কম বল, গলায় হাত ঢুকিয়ে চুলকে দেব একদম, দ্বিতীয়বার কথা বলার অবস্থা রাখব না তোর গলার। শিফা মেহরিন আর শাওনের ঝগড়াঝাটি থামতে থামতেই প্রায় আধ ঘন্টা কেটে গেল। এরই মধ্যে সুফিয়া বেগম 3বার এসে ধমক দিয়ে গেছেন, তোদের যদি নাটক শেষ হয়ে থাকে তাহলে মেহুকে তৈরি কর, মানুষজন আসার সময় হয়ে গেছে। মেহরিন প্রত্যেকবারে মুখ গোমরা করে বসে থেকেছে, আমি নিচে নামব না। এই একটা কথা শুনতে শুনতেই বিরক্ত হয়ে গেছেন সুফিয়া বেগম। শেষমেশ কড়া গলায় ধমক দিয়ে বসেন তিনি, আর তার এক ধমকেই চুপসে গেল মেহরিন। কথা আর বাড়াতে পারল না। শিফা আলমারি খুলে একের পর এক জামা বের করতে লাগল। হাত চালাতে চালাতেই বলল, এটা পর, না এটা না, না এটা না, না এটা না। তাহলে কি বস্তা পড়ে যাবি? মেহরিন কটমট করে তাকালো। শাওন বিছানার ওপর বসে নাটকীয় ভঙ্গিতে বসে বলল, আমার মনে হয় কালো বোরকা পরে যাওয়া উচিত, পাত্রপক্ষ ভয় পেয়ে পালাবে। চুপ কর, একসাথে বলে উঠল মেহরিন আর শিফা। অবশেষে আলমারির ভেতর থেকে একটি লাল টুকটুকে শাড়ি বের করল শিফা। শাড়িটা দেখেই থমকে গেল মেহরিন। গাঢ় লাল রঙের শাড়ি, পাড়ে সূক্ষ্ম সোনালি কাজ, অসম্ভব সুন্দর নজর কাড়া শাড়িটা দেখে শিফা নিজেও হাঁ করে তাকিয়ে রইল। তীর হস্তে শাড়িটা মেলে ধরে জিজ্ঞাসা করল, এটাই পরবি? শিফার কথায় চমকে উঠল মেহরিন। ফ্যাল করে খানিকক্ষণ তাকিয়ে থেকে উত্তর দিল, না। শিফা বিরক্ত হল, কেন? আমি শাড়ি পরতে পারি না, আমি পরিয়ে দেব। আর কোনো কথা বলার সুযোগ পেল না মেহরিন। প্রায় 40 মিনিট যুদ্ধ করার পর অবশেষে লাল শাড়িতে সেজে আয়নার সামনে দাঁড়িয়ে রইল সে। নিজেকেই কেমন অচেনা লাগছে। চুলগুলো খোলা, কানে ছোট্ট ঝুমকা, হালকা মেকআপে মুখটাও কেমন উজ্জ্বল দেখাচ্ছে। শিফা 2 হাত কোমরে রেখে গর্বিত গলায় বলল, মাশাআল্লাহ, আমার হাতের কাজ। শাওন কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর মুখ গম্ভীর করে বলল, খুব খারাপ লাগছে। মেহরিন ভ্রু কুঁচকে তাকালো, কেন? এখন সত্যিই বিয়ে দিয়ে দেবে? কথাটা শুনে মেহরিনের মুখ আবার মলিন হয়ে গেল। ঠিক তখনই নিচতলা থেকে ভেসে এলো সুফিয়া বেগমের কণ্ঠ, মিহু, তাড়াতাড়ি নিচে আয়। 3জনই থমকে গেল সেই স্বরে। শাওন জানালার ফাঁক দিয়ে নিচে উকি দিয়ে বলল, ওই, কি হলো? মনে হয় এসে গেছে, গাড়ি পার করা আছে বাগানে। মুহূর্তে মেহরিনের বুক ধক করে উঠল। কাপা গলায় বলল, কে? পাত্রপক্ষ? মেহরিনের হাত পা ঠান্ডা হয়ে এলো। সত্যিই এসেছে? এত তাড়াতাড়ি? সে ধীরে ধীরে জানালার কাছে গিয়ে নিচে তাকালো। বাড়ির সামনে 2টো গাড়ি দাঁড়িয়ে আছে, কয়েকজন মানুষ ভেতরে প্রবেশ করছে। সুফিয়া বেগম ব্যস্ত হয়ে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছেন। মনোয়ার শেখও হাসি মুখে তাদের ভেতরে নিয়ে যাচ্ছেন। দৃশ্যটা দেখেই মেহরিনের গলা শুকিয়ে গেল। ইয়া আল্লাহ! শিফা তার কাঁধে হাত রাখল। ভয় পাচ্ছিস? পালাবি? মুহূর্তেই আশার আলো জ্বলে উঠল মেহরিনের চোখে। কিন্তু ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলেন সুফিয়া বেগম। সবার দিকে কড়া চোখে তাকিয়ে বললেন, কেউ পালানোর চিন্তা করবি না, বিশেষ করে তুই, মেহু। মেহরিন থতমত খেয়ে গেল। আমি তো কিছু বলিনি, তোর মুখ দেখেই বুঝতে পারছি তা। শিফা মুখ চেপে হাসতে লাগল। সুফিয়া বেগম এগিয়ে এসে মেয়ের আঁচলটা ঠিক করে দিলেন। কয়েক মুহূর্ত মেয়ের দিকে তাকিয়ে রইল, তারপর মৃদু স্বরে বলল, চল।
মেহরিনের বুকের ভেতরটা ধরফর করতে লাগল। সিঁড়ির দিকে পা বাড়াতেই মনে হলো তাকে যেন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। পাত্রপক্ষের সামনে বসিয়ে দেওয়া হলো মেহরিনকে। মেহেরিন নমনীয় ভঙ্গিতে সকলকে সালাম দিল। অতিথিগণ সালামের উত্তর দিয়ে মেহরিনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়লেন। বাহ, মেয়ে তো ভারে মিষ্টি। তার নাম কি তোমার মা? মেহরিন শুকনো ঢোক গিলে ধীরে গলায় বলল, জি, মেহেরিন তাসনিম। বাহ বাহ, সুন্দর নাম। লোকটা পান শিবতে শিবতে বলে উঠল। মেহরিন সেদিকে এক পলক তাকিয়ে মাথা নুয়ে নিল। শিবা তার পাশে কাঁধে হাত রেখে দাঁড়িয়ে। শাওন বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আসে। মনোয়ার শেখ ভালো মন্দ আলাপ করছেন অতিথিদের সাথে। এরই মধ্যে মেহরিন নিজের স্বস্তিকে দূরে ঠেলে পাত্রকে দেখার জন্য ছটফট করতে লাগল। পাত্র কেমন সুপুরুষ তা দেখতে হবে না? সে তো আর যাকে তাকে বিয়ে করতে পারবে না। মেহরিন শিফার পানে এক পলক তাকিয়ে সামনের দিকে তাকালো। ভালোভাবে সব পর্যবেক্ষণ করতেই কপাল কুঁচকে গেল তার। এখানে মোট ৩ জন মানুষ। একজন ভদ্রমহিলা, মনে হয় পাত্রের মা। আসার পর থেকে মেহরিনকে ভালোভাবে দেখে যাচ্ছেন তিনি। আর বাকি ২ জন পুরুষ। একজন পুরুষের বয়স ৫০ হবেই। সে তো তাহলে পাত্র নয়। তাহলে পাত্র কি ভুঁড়িওয়ালা লোকটা? মেহরিন চোখ বড় বড় করে নিল। পুরুষটির দিকে তাকাতে সে মৃদু হাসল। মাথায় হালকা টাক লোকটার, বেশ মোটা সোটা। বয়স কম করে হলেও ৩৫ হবে। এর সাথে কি তার বিয়ে ঠিক করেছে তার বাবা মা? মেহরিনের মাথা ঘুরে উঠল কথাখানা ভাবতে গিয়ে। চোখের ইশারায় মাকে কাছে ডাকল সে। সুফিয়া বেগম বিরক্তিকর শ্বাস ফেলে পাশে দাঁড়িয়ে চোখের ইশারায় জানতে চাইলেন, কি হয়েছে? মেহরিন ফিস করে আওড়ালো, মা, এই লোকটার পেট মোটা। তার মানে এ ঘুষখোর। আমি কোনো ঘুষখোরকে বিয়ে করব না মা। তুমি আলোচনা এখানেই থামাও। চোখ মুখ খিচে নিলেন সুফিয়া বেগম। আস্তাগফিরুল্লাহ, উনি পাত্রের মামা? ভরকে গেল মেহরিন। পাশ থেকে শিফা খিলখিল করে হেসে উঠল মেহরিনের কাণ্ডে। অন্যদিকে সুফিয়া বেগম দাঁতে দাঁত চেপে সহ্য করে গেলেন সব কিছু। তাহলে পাত্র কোথায় আনটি? আর তার নামই বা কি? শিফার কথায় সুফিয়া বেগম শান্ত গলায় বললেন, পাত্র দেশে নেই, ফিরলে দেখতে পাবি। আপাতত আমরা ২ পরিবার কথাবার্তার মাধ্যমে সবটা গুছিয়ে রাখছি। পাত্র ফিরলে পাকাপাকি কথা হবে। দেখি আমার বৌমাকে। সুফিয়া বেগমের কথা বলার মাঝখানে কথাটা বলতে বলতে ভদ্রমহিলা এগিয়ে এলেন। মেহরিনের পাশে বসতেই সে মৃদু হাসল। ভদ্রমহিলা মেহরিনের মাথায় হাত বুলিয়ে হেসে বললেন, আমার বাবুর সাথে বেশ ভালো মানাবে কিন্তু তোমায়। কথাটা শুনে ফিক করে হেসে দিল মেহরিন। অন্যদিকে কপাল কুঁচকে নিলেন ভদ্রমহিলা। তিনি বুঝে উঠতে পারলেন না মেহরিন হাসছে কেন। শিফা নিজেও মুখ চেপে হাসি সংবরণ করার চেষ্টা চালাচ্ছে। সুফিয়া বেগম মেয়ের কাণ্ডে তীব্র বিরক্ত অনুভব করলেন। উপস্থিতি সকলে মুখ চাওয়াচাই করলেও মেহরিনের হাসি থামল না। বরং সে মুখ চেপে ভদ্র মহিলাকে বললেন, বাবু, বয়স কত আপনার বাবুর? কিন্ডার গার্ডেনে পড়ে নাকি? ভদ্র মহিলা বুঝলেন মেহরিন তার ডাককে তাচ্ছিল্য করছে। তিনি মুখ ফিরিয়ে নিলেন। সুফিয়া বেগম কপাল চাপড়াতে বললেন, কোন অলক্ষণে জন্ম দিয়েছিলাম কে জানে। জীবনটা তেজপাতা বানায় দিল। নিচ থেকে সদ্য উপরে এসে বিছানায় বসছিল মেহরিন। বড্ড ক্লান্ত লাগছে তার। শাড়িসহ সাজগোজ খুঁড়ে ফ্রেশ হবে বলে নিচ থেকে উপরে এলো। এরই মধ্যে ফোনে টুং করে আওয়াজ হলো। বিরক্ত হলো মেহরিন। অলস ভঙ্গিতে ফোনখানা হাতে নিতেই জমে গেল মেয়েটা। আদ্রিয়ানের মেসেজ জল করছে স্ক্রিনে, যেখানে সুস্পষ্ট লেখা, হেই সুইটহার্ট, কি করো? মেহরিনের মনে হলো আজকের দিনে ঘটা সকল কাণ্ড। ভয় হতো তার। শুকনো ঢোক গিলে ফোনের পানে তাকিয়ে রইল। তখনই আবারও একটা মেসেজ এলো, যেখানে লেখা, আমার জানটা রিপ্লাই করে না কেন? মেসেজটা দেখে প্রচণ্ড ক্রোধান্বিত হলো মেহরিন। আদ্রিয়ান নামক পুরুষটি যে সুযোগে সদ্ব্যবহার করছে তা বুঝতে আর বাকি রইল না। মেহরিনের চোখ মুখ কুঁচকে গেল। নিজের ভয়কে একপাশে ঠেলে লিখল, আপনার জানটা সিগারেট খাবেন? উপাস থেকে অবাক হওয়া ইমোজি এলো। তারপর লেখা, ইমা, সি সুইটহার্ট, সি, আমার সম্পত্তিতে তুমি সিগারেট ঠেলে ধরেছ। যেখানে আমি ঠাসিয়ে চুমু খাওয়ার জন্য অপেক্ষা করছি, সেখানে তুমি সিগারেট ঠেলে বসে আছো।
দিস ইজ নট ফেয়ার সুইটহার্ট, নট ফেয়ার। বরকে গেল মেহরিন। আদ্রিয়ানের মতো একজন পুরুষ কী করে এমন একটা কথা বলতে পারে ভেবেই ভীষণ অবাক হলো সে। সাথে রাগের ইমোজি দিয়ে লিখল, বিশ্বাস করুন আমি ভণ্ড দেখেছি, তবে আপনার মতো মারাত্মক লেভেলের ভণ্ড আমি আমার জীবনেও দেখিনি। দেখবে কি করে, আমি তো পৃথিবীতে এক পিসি। মেহরিন কাঁদো কাঁদো মুখে ফের মেসেজ পাঠালো, মনে হচ্ছে আপনাকে বিষ খাইয়ে আমি মারা যাই। তৎক্ষণাৎ উত্তর এলো না ওপাশ থেকে। মেহরুন কয়েক সেকেন্ড ফোনের পানে তাকিয়ে থেকে বিরক্ত হলো। বিছানা ছাড়তেই তৎক্ষণাৎ আবারও রিপ্লাই এলো। মেহরুন ফোন তুলে নিতেই দেখল, এত ভালোবাসো আমাকে যে আমাকে বিষ খাইয়ে নিজে মরতে চাইছো? বাট জান, ভালোবাসি তোমায়। কি করে মরতে দেই আমার ভালোবাসাকে? তুমি বরং আমাকে না নিজে বিষ খাও আর আমি মরে যাই। তোমার মৃত্যু দেখার ক্ষমতা আমার নেই সুইটহার্ট, সত্যি নেই। মেহরিন তা দেখে দাঁতে দাঁত চেপে বলল, দেশের পুত একটা। অন্যদিকে ওপাশের ব্যক্তিটির ঠোঁটের কোণায় জ্বলে উঠল এক বাঁকা হাসি, যা সম্পর্কে মেহরুনের বিন্দুমাত্র ধারণা নেই। পাত্রপক্ষ চলে যাওয়ার পরের 3টা দিন যেন চোখের পলকেই কেটে গেল। তবে এই 3 দিনে একটা কাজও করেননি মেহরিন, শিফা আর শাওন। ভার্সিটিতে যায়নি, কারণ আদ্রিয়ান লোকটাকে দেখলেই এখন বুকের ভেতর ধুকপুকানি শুরু হয়ে যায় তাদের। বিশেষ করে সেই বিউটি পার্লারের ঘটনার পর থেকে আদ্রিয়ানের সামনে যেতে পারে না তারা। আদ্রিয়ান যে তাদের মিথ্যা ধরে ফেলেছে সেটা বুঝে ফেলেছিল সকলে, এতে কোনো সন্দেহ নেই। তাই প্রথম দিন মেহরিন জ্বরের অজুহাত দিয়ে ভার্সিটিতে গেল না। দ্বিতীয় দিন মাথায় ব্যথা, তৃতীয় দিন পেট ব্যথা, চতুর্থ দিনে এসে মনোয়ার শেখ ঘোষণা দিলেন, কাল থেকে নিয়মিত ভার্সিটিতে যাবে, আর কোনো অজুহাত শুনব না। ব্যাস, সব রাস্তা বন্ধ এখানেই বন্ধ হয়ে গেল। পরদিন সকালে গোমরা মুখে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল 3 জন। শাওনের অ্যাডমিশন এই ভার্সিটিতেই করেছেন মনোয়ার শেখ। ভার্সিটির গেটের সামনে এসে নামতেই মেহরিন দীর্ঘ শ্বাস ফেলল। শিফার দিকে তাকিয়ে করুণ গলায় বলল, আমার মনে হচ্ছে আজকে আমি শহীদ হয়ে যাব। আমিন, গম্ভীর মুখে বলল শাওন। কপাল কুঁচকে নিল মেহরিন। দোয়া করছিস নাকি বদদোয়া দিচ্ছিস? দুটোই। দাঁতে দাঁত চেপে ধরল মেহরিন। শিফা বিরক্ত মুখে বলল, তোরা 2 জন চুপ কর। কথাটা বলে 3 জন গেটের ভেতর পা রাখতেই আচমকা থমকে গেল। কয়েক পা দূরেই দাঁড়িয়ে আছে আদ্রিয়ান। কালো শার্ট তার বলিষ্ঠ দেহ, হাতে ধরা মোটায় একখানা ফাইল, আর তার ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি। মেহরুনের প্রাণটা যেন হাঁটুতে নেমে গেল। ফিসফিস করে আওড়ালো, ইয়া আল্লাহ! শিফা বিড় করে বলল, আমি এখনই অজ্ঞান হয়ে যাব। যা, আমি ভিডিও করব, উত্তর দিল শাওন। পরিস্থিতি হুট করে গম্ভীর হয়ে পড়ল। তাদের দেখে ধীরে ধীরে এগিয়ে এলো আদ্রিয়ান। এক দ্রুত তীরের ন্যায় উঁচিয়ে বলল, অবশেষে। আদ্রিয়ানের কথায় 3 জনই চুপ করে রইল, কারণ কথা বলার ভাষা বা শক্তি এখন তাদের আর নেই। ভেবেছিলাম আর আসবে না, আদ্রিয়ান আবারও বলল। তবে মেহরিন, শিফা, শাওন পাথরের মতো দাঁড়িয়ে রইল শুধু, চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। আদ্রিয়ান 2 হাত গুটিয়ে দাঁড়ালো। খোসা খোসা দাঁড়ের আড়ালে তার বাঁকা হাসি সুস্পষ্ট। সেদিন পালিয়ে যাওয়ার পর অনেকবার খেয়াল করেছে আদ্রিয়ান যে মেহরিনরা পালিয়ে বেড়াচ্ছে তার থেকে, আর তাই তো দূর হতে তাদের আসতে দেখে শিক্ষা দেবে বলে এগিয়ে এলো। আদ্রিয়ান মুখ গম্ভীর করে নিল, কর্কশ গলায় বলল, 3 দিন কোথায় ছিলে? মেহরিন দ্রুত উত্তর দিল, আমি অসুস্থ ছিলাম। কি হয়েছিল? অনেক কিছু। যেমন? অনেক অনেক কিছু। ভ্রু উঁচু করল আদ্রিয়ান, তারপর শিফার দিকে তাকালো। তুমি? আমি ওর দেখাশোনা করছিলাম। 3 দিন, জি। এবার শাওনের দিকে তাকালো আদ্রিয়ান, কপাল কুঁচকে বলল, আর তুমি? তুমিও তো এখানেই অ্যাডমিশন নিয়েছো, তাহলে আসনি কেন? শাওন কয়েক মুহূর্ত ফ্যাল করে তাকিয়ে রইল মাত্র। তারপর কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পর আত্মবিশ্বাসের সাথে বলল, আমি নৈতিক সমর্থন দিচ্ছিলাম। মুহূর্তেই কপাল কুঁচকে গেল আদ্রিয়ানের। নৈতিক সমর্থন? যে। কয়েক সেকেন্ড 3 জনের দিকে তাকিয়ে রইল আদ্রিয়ান। তারপর কপাল কুঁচকে গম্ভীর গলায় বলল, তোমরা 3 জনে কি আমাকে বোকা ভাবো? 3 জনই একসাথে মাথা নাড়ল। না স্যার, মিথ্যা। না স্যার, মিথ্যা কথা।
এবার তিনজনে চুপ মেরে গেল। আদ্রিয়ান কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই আচমকা মেহরিন পেট চেপে ধরল। আহ! চমকে উঠল শিফা। কি হলো? আমাকে আমাকে ওয়াশরুমে যেতে হবে, কথাটা বলে কুঁকড়ে গেল মেহরিন। চোখ মুখ ফুসকে একাকার অবস্থা তার। আদ্রিয়ান সন্দেহ ভরা চোখে তাকালো সেদিকে। এই মেয়ে কি অভিনয় করছে তার সামনে? স্যার, ওয়াশরুমে যাব। এখন? জি স্যার, 5 মিনিট পর। আগে আমার কাজটা সেরে নেই। না স্যার, একদম এখনই যেতে হবে। আদ্রিয়ান কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তার সন্দেহ হচ্ছে, খুবই হচ্ছে, কিন্তু এই বিষয়ে আর প্রশ্ন করা যায় না। শেষমেশ বিরক্তিকর শ্বাস ফেলে বলল, যাও। থ্যাংক ইউ স্যার। কথাটা বলে প্রায় দৌড়ে চলে গেল মেহরিন। আদ্রিয়ান তার চলে যাওয়া দেখতে লাগল। শিফা আর শাওনও দাঁড়িয়ে রইল মেহরিনের আশায়। এভাবেই 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 10 মিনিটের ঘরে এসে উপনীত হলো সময়। তবে মেহরিনের কোনো খবর নেই। আদ্রিয়ানের চোখ শুরু হয়ে এলো। শিফা শাওনকে উদ্দেশ্য করে বলল, কোথায় গেল ও? শিফা কাঁপা গলায় বলল, ওয়াশরুমে। এতক্ষণ? শাওন শুকনো ঢোক গিলল। ঠিক তখনই ক্যাম্পাসের পেছনের দিক থেকে একটা চিৎকার ভেসে এলো। এই মেয়ে, দেয়ালে টপকাচ্ছ কেন? তুমি মেহরিন না? ফার্স্ট ইয়ারের বজ্জাত মেয়েটা? মুহূর্তেই থমকে গেল সবাই। আদ্রিয়ানের চোখ বড় বড় হয়ে গেল। সে সুস্পষ্ট বুঝতে পারল আসল ঘটনা। শিফা আর শাওন ধীরে ধীরে চোখ জোড়া শুরু করে একে অপরের পানে তাকালো। আর খানিক বাদেই তারা বুঝে গেল মেহরিন সুযোগ বুঝে ভার্সিটির পাশের টপকিয়ে পালিয়েছে, আর তাদের দুজনকে আদ্রিয়ান নামক যুদ্ধক্ষেত্রে ফেলে রেখে গেছে। কথাখানা ভাবতে গিয়েই শাওন শিফার মুখমণ্ডল লাল হয়ে এলো। নাকের পাটা ফুলে কেঁপে উঠল তীব্র রাগে। আদ্রিয়ান ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে শিফা আর শাওনের দিকে তাকালো। আর সেই দৃষ্টিতে এক মুহূর্তের জন্য রাগ উদাও হয়ে গেল। ভয়ের সৃষ্টি শুরু হলো তাদের মনে। আদ্রিয়ানের কড়া দৃষ্টি দেখে দুজনের বুক কেঁপে উঠল। শাওন কাঁদো কাঁদো মুখ করে বলল, স্যার, একটা কথা বলি। বলো। আমরা ওকে ওয়াশরুমে যাওয়ার হতে থামানোর চেষ্টা করেছিলাম। কখন? মনের মধ্যে। আদ্রিয়ানের চোয়াল শক্ত হয়ে এলো শাওনের কথায়। অন্যদিকে ভার্সিটির দেয়ালের ওপারে নেমে প্রাণে দৌড়াচ্ছে মেহরিন। মুখে একটাই কথা, বেঁচে গেছি। খানিক বাদে ফের বলল, কথাই আসে না, চাচা আপন প্রাণ বাঁচা। আজ সেটা শুধু কথায় সীমাবদ্ধ থাকল না মেহু, তুই সেটা করেও দেখালে। বাহ মাই গর্জিয়াস লেডি, বাহ মেহরিন। নিজেই নিজেকে বাহবা দিতে দিতে চলে গেল ভার্সিটির প্রাঙ্গণ হতে। অন্যদিকে ফেলে গেল দুটি খেপা বাঘ শিফা শাওনকে। আদ্রিয়ানও এবার প্রচুর রেগে গেল। তাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা শিফা শাওনকে উদ্দেশ্য করে কড়া গলায় বলল, তোমাদের দুজনের হিসাব আমি পরে নেব। আর ওই মেহরিনকে আমি ছাড়ব না। মুরগি বানালো আমায় না, মুরগি। কথাগুলো বলতে বলতে সেখান হতে শক্ত মুখে বেরিয়ে গেল আদ্রিয়ান। অন্যদিকে বেচারা শিফা শাওন তীব্র রাগে ফুসতে ফুসতে বাড়ির পথে পা বাড়ালো। আজ আর মেহরিনকে ছাড়বে না তারা। প্রত্যেকবার তাদের কেন ফাঁসায়, আজ তার কৈফিয়ত নিয়েই ছাড়বে। অন্যদিকে ভার্সিটি থেকে ফেরার পর সোজা নিজের স্টাডি রুমে গিয়ে ঢুকল আদ্রিয়ান। মুখটা এখনও শক্ত হয়ে আসে তার। মাথায় যেন আগুন জ্বলছে এহেন অবস্থা। বারবার মেহরিনের পালিয়ে যাওয়ার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছে তার। মেয়েটা যে এরূপ দুঃসাহসিক একটা কাজ করে বসবে তার ভাবনার বাহিরে। এত উঁচু প্রাচীর কি করে টপকে গেল সে? এইটা মেয়ে নাকি কোনো সুপারম্যান? আদ্রিয়ান চেয়ারে বসে হাতে কলম তুলে নিল। কাউসে ঠোঁট জোড়া নামিয়ে বিড় করে বলল, মুরগি বানিয়েছে আমাকে। দাঁতে দাঁত চেপে ধরল আদ্রিয়ান। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন আশিক চৌধুরী। ছেলের মুখভঙ্গি দেখে ব্রু কুঁচকে গেল তার। কি হয়েছে তোর? আদ্রিয়ান ব্রু তুলল। কিছু না। তোর এই কিছু না মুখটা আমি চিনি। আদ্রিয়ান কিছু বলল না। আশিক চৌধুরী সামনে এসে বসলেন। গম্ভীর গলায় বললেন, যাই হোক, একটা খবর আছে। নির্বিকার রইল আদ্রিয়ান। ভেবেই উত্তর করল, বলো। যেই মেয়ের বাবার নাম্বার এনে দিয়েছিলে তাদের সাথে কথা বলেছি। আদ্রিয়ান চেয়ারে ভালো করে বসল। কপাল কুঁচকে বলল, তারপর? কোনো লাভ হয়নি। কুঁচকানো কপাল আরও বেশি কুঁচকে গেল আদ্রিয়ানের। গম্ভীর গলায় বলল, কেন? আশিক চৌধুরী দীর্ঘ শ্বাস ফেললেন।
মেয়ের বিয়ে নাকি অলরেডি ঠিক হয়ে গেছে, পরিবারও রাজি, তাই নতুন করে কিছু ভাবছে না তারা। কয়েক সেকেন্ড নীরব হয়ে রইল আদ্রিয়ান। হাতে কলম ঘোরাতে ঘোরাতে হুট করেই তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। চোখ জোড়া জ্বলে উঠল তার। আশিক চৌধুরী তা অবলোকন করতেই কপাল কুঁচকে গেল। ভীষণ অবাক হলেন তিনি। হাসছিস কেন? এমনিতেই। বিয়ে ঠিক হয়ে গেছে বললাম, তাও হাসছিস? আদ্রিয়ান টেবিলের ওপর আঙুল ঠুকতে ঠুকতে বলল, সব ঠিক হওয়া জিনিস শেষ পর্যন্ত ঠিক থাকে না ড্যাড। মানে? কিছু না। আদ্রিয়ান মুখে কিছু না বললেও তার চোখের সেই অদ্ভুত আত্মবিশ্বাসী হাসি দেখে আশিক চৌধুরীর কেমন যেন সন্দেহ হলো। তিনি সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুই কিছু করবি না তো আবার? আমি? ভদ্র ছেলের মতো মুখ বানালো আদ্রিয়ান। আমি তো খুবই শান্ত মানুষ ড্যাড। আমি আবার কি করব? তুই শান্ত? একদম। আশিক চৌধুরী মুখ বাঁকিয়ে উঠে দাঁড়ালেন। আল্লাহ বাঁচার। আদ্রিয়ান এবার হালকা হেসে জানালার বাইরে তাকালো। তার মাথার মধ্যে অন্য হিসাব চলছে এখন। সে তার সিগারেটের পোড়া কালচে ঠোঁট জোড়া নাড়িয়ে ফিস করে আওড়ালো, দেল টপকিয়ে পালাও সুইটহার্ট। দেখি আর কতদিন পালাতে পারো এভাবে। আদ্রিয়ান চৌধুরীকে এভাবে ছটফটিয়ে মারার শাস্তি খুব তাড়াতাড়ি তুমি পাবে সুইটহার্ট। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অন্যদিকে বিকেলের দিকে নিজের রুমে আরাম করে শুয়েছিল মেহরিন। মুখে তার উজ্জ্বল হাসি। আজকের দিনের সবচেয়ে বড় অর্জন, আদ্রিয়ানের হাত থেকে সফলভাবে পালিয়েছে সে। আর তাই নিজেই নিজেকে নিয়ে বেশ গর্ব করছে। মেহরুন নিজের পিঠ নিজেই চাপড়ে বলল, মিহু, তুই জেনিয়াস। ঠিক তখনই দরজা নক পড়ল। ভেসে এলো শাওনের গলা, মেহু। মেহরিন উঠে বসল সেই ডাকে। সকালে তাদের ওভাবে ফেলে পালিয়ে আসার পর অবশ্য সিফা আর শাওন তাকে কিছুই বলেনি। উল্টো মেহরুনের কিছু দরকার ছিল না ভেবে চুপ করে গেছে। অন্তত মেহরুনের চোখে তাই। মেহরুন বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। গলা স্বর বাড়িয়ে বলল, কি? নিচে আয়। কেন? আইসক্রিম খেতে যাব। মুহূর্তেই চোখজোড়া চকচক করে উঠল মেহরিনের। আনন্দ ভরা কণ্ঠে জিজ্ঞাসা করল, সত্যি? হ্যাঁ। এবার সিফার গলাও ভেসে এলো, দ্রুত আয়। আমি টিট দিচ্ছি। মেহরিনের মুখে হাসি ফুটে উঠল। সে তড়িগড়ি করে বিছানার উপর থেকে ওড়না তুলে আওড়ালো, দাঁড়া, আসছি। মাত্র 2 মিনিটের মধ্যে ওড়না গায়ে জড়িয়ে নিচে নেমে এলো সে। শিফা আর শাওন একে অপরের দিকে তাকিয়ে রহস্যময় হাসল। মেহরিন সেটা খেয়াল করল না অবশ্য। সে আপাতত আইসক্রিমের স্বপ্নে মশগুল। মেহরিন, শিফা, শাওন এসে দাঁড়ালো বাড়ির সামনে। এখানেই ঠিক করবে কোথায় যাওয়া যায়। মেহরিন শিফার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কোথায় যাব? উত্তর করল শিফা, সামনের পার্কে। আইসক্রিম? অবশ্যই। খুশি মনে তাদের সাথে হাঁটতে লাগল মেহরিন। পার্কে পৌঁছানোর পর শাওন হাসি মুখে বলল, চোখ বন্ধ কর। কেন? সারপ্রাইজ। আইসক্রিমের আশায় বিনা প্রতিবাদে চোখ বন্ধ করল মেহরিন। চোখের সামনে আইসক্রিমের প্রতিছবি গড়িয়ে তুলতে তুলতে আচমকা পিঠে একটা হালকা চাপড় পড়ল তার। আউস! চোখ মুখ খিসে মৃদু আর্তনাদ করে উঠল মেহরিন। চোখ খুলতেই দেখল সামনে দাঁড়িয়ে আছে শিফা। চোখ মুখে ভয়ঙ্কর রকমের রাগ তার। অবাক হল মেহরিন। অবিশ্বাস্য গলায় বলল, এটা কিসের জন্য? কথাটা শেষ হতে না হতে আরও একটা চাপ্পড় আশ্রে পড়ল তার পিঠে। মেহরিন চোখ মুখ খিচে নিয়েছে তীব্র ব্যথায়। সিফা দাঁতে দাঁত চেপে বলল, এটা আমার নানিকে মরা বানানোর জন্য। মেহরিন হতবাক হয়ে তাকিয়ে রইল মাত্র। তখন তো কি সুন্দর করে বোঝালো, যা হয়েছে তা ভুলে যা। পরিস্থিতির কথা ভুলে মেহরিনের মন জয় করল। আর এখন এসব করছে তারা? এরই মধ্যে শাওন সামনে এসে বলল, আর এটা বলেই মাথায় একটা টোকা দিল, আমাদের যুদ্ধক্ষেত্রে রেখে পালানোর জন্য। মেহরুনের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে অবিশ্বাস্য গলায় বলল, তোরা প্রতিশোধ নিচ্ছিস আমার থেকে? জি, একসাথে বলল দুজন। মেহরুনের সন্দেহ হলো আইসক্রিমের ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য ফের বলল, আর আইসক্রিম? মিথ্যা ছিল। কি? তুই যেমন আমাদের ফাঁসিয়েছিলি, আমরাও তোকে সেভাবেই ফাঁসিয়েছি।
মেহরুনের মুখ হাঁ হয়ে গেল তাদের কথায়। কত আশা নিয়ে আইসক্রিম খেতে এসেছিল সে, আর তার সবচেয়ে বড় দুর্বলতা আইসক্রিম নিয়েই মজা করল এরা। পারল এটা করতে? কথাগুলো ভাবতে ভাবতে দাঁতে দাঁত চেপে ধরল মেহরিন। শক্ত গলায় বলল, শিফা, শাওন, জি। তোরা আজকে বাড়ি ফিরতে পারবি না সুস্থ অবস্থায়। মেহরুনের কথায় দুজনের হাসি মুহূর্তেই উদাও হয়ে গেল। তারা দেখল রাগে লাল হয়ে যাওয়া মেহরুনের শক্ত মুখশ্রী। আর পরের মুহূর্তেই মেহরুন ঝাঁপিয়ে পড়ল তাদের দিকে। শিফা আচমকা চিৎকার দিয়ে বলল, পালা! শাওন পার্কের মূল ফটকের পানে দৌড়ালো। বাঁচাও! হারামজাদা দুটো! তোদের সাহস কি করে হয় আমাকে আইসক্রিমের লোভ দেখিয়ে এভাবে প্রতিশোধ নেওয়ার? আজ তোদের খিচুড়ি পাকাবো আমি। দাঁড়া বলছি, দাঁড়া! মেহরুন নিজের জুতো খুলে শাওনের পিঠে ছুঁড়ে ফেলল। বেচারার দম বন্ধ হয়ে গেল শক্ত জুতোর আঘাতে। এক মুহূর্ত ব্যথা সইতে না পেরে থেমেছিল বেচারা। তবে মেহরুনের হাতে পড়লে আরও বেশি মার খেতে হবে বুঝতে পেরে ফের দৌড় দিল। পুরো পার্ক জুড়ে আবারও শুরু হয়ে গেল তিনজনের দৌড়াদৌড়ি। দূর থেকে দেখলে মনে হবে তিনজন মানুষ না, তিনটা পাগল ছুটে বেড়াচ্ছে। পার্কের ভেতর তাণ্ডব চালানোর পর শেষমেশ তিনজনই হাঁপিয়ে উঠল। মেহেরিনও বুঝে গেল শিফা আর শাওনকে ধাওয়া করে লাভ নেই, কারণ ওরা দুজন মিলে তার হাত থেকে বাঁচার জন্য অলিম্পিক দৌড়বিদে পরিণত হয়েছে। অবশেষে অনেক ঝগড়া, মান অভিমান আর চিৎকার চেঁচামেচির পর শিফাই আত্মসমর্পণ করল। আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে, এবার সত্যি আইসক্রিম খাওয়াবো। মেহেরিন দুই হাত বুকের কাছে গুটিয়ে সন্দেহ ভরা চোখে তাকালো। কণ্ঠে সন্দেহ ঢেকে বলল, সত্যি? হ্যাঁ। কসম খা। কিসের? আইসক্রিমের। শিফা চোখ মুখ খিচে ফেলল। আইসক্রিমের আবার কসম হয় নাকি? শেষমেশ বাধ্য হয়ে শিফাকে কসম খেতে হলো। তারপর সত্যি তিনজন মিলে রাস্তার পাশের দোকান থেকে আইসক্রিম কিনল। আইসক্রিম হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরছে তারা। শাওন এক কামড় দিয়ে বলল, জীবনে এত দৌড়ায়নি। এখনও কম দৌড়িয়েছিস, মিষ্টি হাসি দিয়ে বলল মেহরিন। শাওনের বুক কেঁপে উঠল। মানে? বাড়ি গিয়ে দ্বিতীয় কুস্তি শুরু করব? ইয়া আল্লাহ! শাওন কেঁদে ওঠার ভঙ্গি করতেই শিফা আর মেহরিন হেসে ফেলল। চারদিকে তখন শেষ বিকেলের কমলা রঙা লামিয়ে ছড়িয়ে যাওয়া অস্তমিত সূর্যের ঝলকানি খেলে যাচ্ছে। আশপাশ দিয়ে সাইকেল ছুড়ে যাচ্ছে ট্রিং টিং আওয়াজ তুলে। মেহরিন তাকিয়ে তাকিয়ে দেখছে তা। পার্কের এদিকটাই বিকেলবেলা কিছু মানুষ হাঁটাহাঁটি করতে আসে। বেশ ভালো লাগে দেখতে। মেহরিন, শিপা, শাওন এসবই দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তাদের পথ আগলে দাঁড়ালো চারজন ছেলে। মুহূর্তেই তিনজনের হাসি থেমে গেল। ছেলেগুলোর চেহারা সুবিধার মনে হচ্ছে না। বয়স 25-26 হবে। সবার চোখে মুখে অদ্ভুত একটা ভাব, বাজে অঙ্গভঙ্গি তাদের। গায়ে পোশাকের অবস্থা যা ইচ্ছা তা। তাদের মধ্য হতে একজন দাঁত বের করে বলল, কোথায় যাচ্ছ সুন্দরীরা? শিফার মুখ শক্ত হয়ে গেল এহেন সম্বোধনে। ছেলেগুলোর বাজে নজর তখন ফালা ফালা করে দিচ্ছিল তাদের মেয়াদি কায়া। শাওনও কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল। হাতের মুঠো শক্ত হয়ে এলো তার। অন্যদিকে মেহরিন রইল নির্বিকার। আইসক্রিম চাপতে চাপতেই সে বলল, বাড়ি যাচ্ছি। ছেলেটা অবাক হলো। এহেন সম্বোধনে বাজে নজরেও মেয়েটা এতটা স্বাভাবিক আছে কি করে তা তারা ভেবে পেল না। কপালে ভাঁজ ফেলে বলল, বাড়ি যাচ্ছ? না, চাঁদে যাচ্ছি। যাবেন? পাশের ছেলেগুলো হেসে উঠল তার কথায়। মধ্য হতে আরও একজন নোংরা হেসে বলল, মুখটা কিন্তু বেশ চালুর এই সুন্দরীটার। ধন্যবাদ। লোকটার কথার পাশে চট করে বলে উঠল মেহরিন। অতঃপর আবারও মশগুল হলো আইসক্রিমে। একজন লোক ফের বলল, ফোন নাম্বার দাও। কেন? কথা বলবো। মেহরিন চিন্তিত মুখ করে বলল, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আমার ফোনে ব্যালেন্স নেই। শাওন মুখ চেপে ধরল। শিফা মাথা নিচু করে ফেলল। এই মেয়ে এমন সময়ও ফাজলামি করছে। ছেলেগুলোর একজন এবার একটু বিরক্ত হলো। বেশি কথা বলো না, তাহলে কম কথা বলি। আমরা কিন্তু সিরিয়াস। আমিও তো সিরিয়াস। আমার গণিতে 31 নাম্বার এসেছিল। সিরিয়াস না হলে আসতো না এতটা নাম্বার। এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল মেহরুনের কথায়।
পরিস্থিতি আগের তুলনায় বেশ গম্ভীর হয়ে পড়ল। একজন যুবক দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে কিন্তু আমার ভালো লেগেছে। আমাকে ভালো না লাগিয়ে দেয়ালে লাগান। আমি বাসায় যাব, দেয়াল এখানেই থাকবে। মুহূর্তেই শাওনের কাশি উঠে গেল। পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। ছেলেগুলোর মুখও শক্ত হয়ে এসেছে। তাদের মধ্যে নেতা টাইপ ছেলেটা এবার সামনে এগিয়ে এলো। দেখো, আমরা ভালোভাবে কথা বলছি, ভালোভাবে উত্তর দাও। আমিও ভালোভাবে বলছি, তোমাকে নিয়ে যেতে চাইলে কি করবে? চিৎকার করব, তারপর জ্ঞান হারাবো, তারপর জানি না। এরপরের স্ক্রিপ্ট লিখিনি। এবার সত্যিই ছেলেগুলো বিরক্ত হয়ে গেল। মেহরিন যে সিরিয়াস বিষয় নিয়েও মজা করছে তা আর বুঝতে বাকি রইল না। আর এটাই বেশ রাগিয়ে দিল ছেলেগুলোকে। রাগান্বিত মুখে দাঁতে দাঁত চেপে ধরল। অতঃপর একজন হাত বাড়িয়ে মেহরুনের দিকে এগিয়ে আসতেই হঠাৎ করে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, হাতটা নামাও। সকলেই ঘুরে তাকালো সেদিকে। রাস্তার অপর পাশে দাঁড়িয়ে আছে এক যুবক, উচ্চতা 6 ফুটের কাছাকাছি, সাদা শার্টের হাতা গোটানো, মুখে তীব্র গম্ভীরতা বিরাজ করছে। চোখ দুটো ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ। সে ধীরে ধীরে এগিয়ে এলো, আর তাকে দেখেই মেহরুনের চোখ চকচক করে উঠল। আরে বাস! শিফা তাকালো, কপাল কুঁচকে বলল, কি? হিরো রে হিরো, ক্রাশ খেলাম। ওয়ে মা! মেহরুন গালে হাত দিয়ে ছেলেটাকে পরোক্ষ করে নিল। তারপর আবার নিজের প্রেস্টিজ রক্ষার্থে নিজের চোখ সরিয়ে নিল। বেশিক্ষণ তাকিয়ে থাকলে স্যাঁচরা ভাববে না? অন্যদিকে শাওন মাথা চাপড়াল। এই মেয়েকে নিয়ে তার আর কিছুই বলার নেই। এই বিপদের সময়ও সে ক্রাশ খাচ্ছে, মজা করছে সে। এরই মধ্যে যুবকটি এসে ছেলেগুলোর সামনে দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, সমস্যা কি? যুবকটির কণ্ঠে এমন কিছু ছিল যাতে ছেলেগুলো একটু থমকে গেল। তারা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। তাদের মধ্যে একজন বলল, আপনি কে? সেটা জানার দরকার নেই, রাস্তা ছাড়ো। কয়েক মুহূর্ত দুপক্ষ একে অপরের দিকে তাকিয়ে রইল। বখাটেগুলো কিছু বলতে চেয়েও পারল না, কারণ আশেপাশে লোক সমাগম বেড়ে যাচ্ছে। এখন ঝামেলা করলে পাবলিক পেটাবে। শেষমেশ ছেলেগুলো বুঝে গেল এখানে ঝামেলা করে সুবিধা করতে পারবে না, তাই তারা ধীরে ধীরে সরে গেল। তবে যাওয়ার আগে সেই নেতা টাইপ ছেলেটা মেহরুনের দিকে আঙুল তুলে বলল, আজকে বেঁচে গেছো, কিন্তু আবার দেখা হবে, তখন এভাবে ছাড়ব না। কথাটা বলেই দলবদ্ধ নিয়ে সেখান থেকে চলে গেল ছেলেটা। আসলে তারা প্রচুর বিরক্ত মেহরুনের আচরণে। বিরক্তির পাশাপাশি রাগান্বিত সকলে। লোকগুলো চলে যেতেই সব কিছু ঠান্ডা হয়ে এলো। পরিবেশটা শান্ত হতেই শিপা স্বস্তির নিঃশ্বাস ফেলল। শাওনও হাঁপ ছেড়ে বাঁচল। অন্যদিকে যুবকটি ঘুরে মেহরিনদের দিকে তাকালো। সকলকে একবার পরোক্ষ করে জিজ্ঞাসা করল, আপনারা ঠিক আছেন? শিপা ভদ্রভাবে মাথা নাড়ল, জি, ধন্যবাদ। যুবকটি মৃদু হাসল, তারপর দৃষ্টি গিয়ে থামল মেহরিনের ওপর। মেহরিন তখনও আইসক্রিম খাচ্ছে, যেন কিছুই হয়নি আশেপাশে, সব ঠিক আছে, ঠিক তার আইসক্রিমের মতো। যুবকটি মেহরিনকে পরোক্ষ করে জিজ্ঞাসা করল, আপনি? মেহরিন মুখ তুলে বলল, আমি? জি, আমি আইসক্রিম খাচ্ছি। যুবকটা কিছুক্ষণ চুপ করে রইল। শাওন মুখ ফিরিয়ে হাসি চাপল। যুবকটা আবার বলল, আমি আসলে বলতে চাচ্ছিলাম। আচ্ছা, ধন্যবাদ। কথাটা শেষ করতে দিল না মেহরিন। পথিমধ্যে যুবকটিকে আটকে দাঁড়িয়ে ফের বলল, আপনি খুব ভালো কাজ করেছেন। আল্লাহ আপনাকে জান্নাতিবাসী করুক, আমিন। আরে শুনুন, আল্লাহ হাফেজ। কথাটা বলে শিফা আর শাওনের হাত ধরে টান দিল সে। আসলে সে তার অ্যাটিটিউড দেখাতে ব্যস্ত। মেয়ে মানুষের অ্যাটিটিউড থাকবে না? মেহরুন এক হাতে আইসক্রিম, অন্য হাতে শিফার হাত ধরে নিচু স্বরে বলল, চল। কপাল কুঁচকে নিল শিফা। প্রশ্ন করল, কোথায়? বাড়ি? কিন্তু? কোনো কিন্তু না। এরপর তিনজন এমনভাবে হেঁটে চলে গেল যেন তাদের পেছনে কেউ লেগেছে। যুবকটি দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড পর নিজের অজান্তেই হেসে ফেলল সে। অদ্ভুত মেয়ে। সন্ধ্যার কিছুটা পরেই বাড়ি ফিরল আদ্রিয়ান। সারাদিনের কাজ শেষে খানিকটা ক্লান্ত লাগছে তার। হাতে গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে ড্রয়িং রুমে প্রবেশ করতেই থমকে গেল পুরুষটি।
সেন্টার টেবিল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটা মেয়ের ছবি, আর সেই ছবিগুলোর মাঝখানে বসে আছেন সালেহা চৌধুরী। একবার একটা ছবি দেখছেন, আবার সেটা সরিয়ে আরেকটা হাতে নিচ্ছেন। আদ্রিয়ান ব্রু কুঁচকে ফেলল। কি হচ্ছে এখানে? সালেহা চৌধুরী মুখ তুলে তাকালেন। ও, তুই এসেছিস? জি। কিন্তু এই ছবিগুলো? সালেহা চৌধুরী স্বাভাবিক ভঙ্গিতেই উত্তর দিলেন। তোর জন্য পাত্রী দেখছি। আদ্রিয়ান এক মুহূর্ত চুপ করে রইল। তারপর ধীর হস্তে একটা ছবি তুলে বলল, হঠাৎ? হঠাৎ কোথায়? তোর বয়স কি কম হচ্ছে? কতদিন ধরে বিয়ের কথা বলছি, শুনছিস তা? আদ্রিয়ান ছবিটা আবার নামিয়ে রাখল। কিন্তু আমি তো একজনের কথা বলেছিলাম। সালেহা চৌধুরী দীর্ঘ শ্বাস ফেললেন। সেই মেয়েটা তোর ভাগ্যে নেই। তার বিয়ে ঠিক হয়ে গেছে। এক মুহূর্ত থামলেন তিনি। অতঃপর শান্ত গলায় ফের বললেন, তোর বাবাও কথা বলেছিলেন, কিন্তু লাভ হয়নি। ওদের পরিবার রাজি না। আদ্রিয়ান কোনো প্রতিক্রিয়া দেখালো না, কারণ এই খবর সে আগেই জানে। বরং নির্বিকার ভঙ্গিতেই দাঁড়িয়ে রইল। সালেহা চৌধুরী আবার একটা ছবি হাতে তুলে নিয়ে বললেন, তাই ভাবলাম সময় নষ্ট করে লাভ কি, নতুন করে দেখা শুরু করি। আদ্রিয়ান এবার বিরক্ত হল। বিরক্তিকর শ্বাস ফেলে বলল, এইসব করতে হবে না। পাত্রী দেখা অফ করো। কেন? পাত্রী আমি নিজেই খুঁজে নেব। সালেহা চৌধুরী কপালে গাঢ় ভাঁজ ফেলে বললেন, খুঁজে নিবি মানে? আদ্রিয়ান স্বাভাবিক ভঙ্গিতেই বলল, খুঁজে নেব মানে খুঁজে নেব। আমি আর সময় দিচ্ছি না। তোর খোঁজাখোঁজির ওপর আমার বিশ্বাস নেই। কিন্তু কোনো কিন্তু না। আদ্রিয়ান আর কোনো উত্তর দিল না, বরং বিরক্তিকর শ্বাস ফেলে দ্রুত পায়ে উপরে উঠে গেল। কেননা সে জানে জেদ করে লাভ নেই, বরং নিঃশব্দে নিজের কাজ করে যেতে হবে। আদ্রিয়ান নিজের রুমে ঢুকে দরজা নামিয়ে দিল। তারপর ফুটটা খুলে চেয়ারের উপর ছুঁড়ে ফেলল। মুখটা কেমন বিরক্তিতে কুঁচকে আসে। সারাদিন ভার্সিটিতে মেহরিনের কাণ্ড কারখানা মনে করে কাটিয়ে দিয়েছে বিরক্তিতে। তার ওপর বাড়িতে ফিরেই আবার পাত্রী দেখার অনুষ্ঠান। বিছানার কিনারায় বসে চোখ বন্ধ করল সে। আর তখনই চোখের সামনে ভেসে উঠল একটা পরিচিত মুখ। বড় বড় চোখ, বিরক্তিকর বকবকানি, আর সুযোগ পেলেই পালিয়ে যাওয়ার স্বভাব। আদ্রিয়ান ধীরে ধীরে চোখ খুলল। তারপর নিচু স্বরে বিড়বিড় করে বলল, আমাকে এভাবে তর পালানোর জন্য তোমায় কঠিন শাস্তি পেতে হবে সুইটহার্ট। আমি তোমায় ছাড়ছি না। বিয়ে না বিয়ে, করাচ্ছি তোমায় বিয়ে। সন্ধ্যার দিকে বাড়ি ফিরতেই মনোয়ার শেখ ডাক দিলেন মেহেরিনকে। মেহু। জি আব্বু, এইদিকে আয়। মেহরিন ড্রয়িং রুমে প্রবেশ করল। সোফায় বসে আছেন মনোয়ার শেখ আর সুফিয়া বেগম। দুজনের মুখে রহস্যময় হাসি। মেহরুনের সন্দেহ হলো তা দেখে। কপালে ভাঁজ ফেলে সে বসল সোফায়। কি হয়েছে? মনোয়ার শেখ ফোন বের করলেন। মুখটা জল জল করছে খুশিতে। পাত্রের ছবি এনেছি তোর জন্য। মুহূর্তেই মেহরুনের মুখ শুকিয়ে গেল। সে বুঝতে পারল এখানে কিসের কথা হচ্ছে। নিশ্চয় তার বিয়ের কথা তুলেছে বাবা মা। মেহরিন মুখটা কাদো কাদো করে নিল। বলল, আবার শুরু হলো? চুপ করে দেখ। মায়ের ধমকে চুপসে গেল মেহরিন। সুফিয়া বেগম ফোনটা এগিয়ে দিলেন। মেহরিন বিরক্ত মুখে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই না চাইতেও তাকালো। আর পরের মুহূর্তেই জমে গেল মেয়েটা। চোখ জোড়া বড় বড় হয়ে গেল তার। চোয়াল ধীরে ধীরে নিচে নেমে এলো। কারণ স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে সে আর অন্য কেউ নয়, কিছুক্ষণ আগে রাস্তার মাঝে তাদের বাঁচানোর সেই যুবক। মেহরিন কয়েকবার চোখ পিট করল। তারপর আবার ছবির দিকে তাকালো। এভাবে বেশ কয়েকবার তাকালো সে। না, সে ভুল দেখছে না। একই মানুষ, একই মুখ, একই চোখ। মনোয়ার শেখ হাসি খুশি গলায় বললেন, কেমন? মেহরিন এখনও স্তব্ধ। সুফিয়া বেগম হেসে বললেন, ছেলেটার নাম শুনবি? মেহরিন কোনো উত্তর দিতে পারল না। সে শুধু ফ্যাল করে ছবিটার দিকে তাকিয়ে রইল। মাথার ভেতর তখন একটাই কথা ঘুরপাক খেতে লাগলো, ইয়া আল্লাহ, এই হিরোটাই পাত্র। চলবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।